অক্টোবরের ৭ তারিখ গাজা যুদ্ধের ২ বছর পূর্ণ হলো। এই ২ বছরে গাজায় চলমান যুদ্ধ পরিণত হয়েছে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ে। হাজারো প্রাণহানি, লাখো মানুষের বাস্তুচ্যুত হওয়ার ঘটনাকে জাতিসংঘ বলছে গণহত্যা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলকে বয়কট করার সাথে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও স্পেন সহ বেশ কয়েকটি শক্তিশালী দেশের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার ঘটনা ইঙ্গিত দিচ্ছে হাওয়া বদলের। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সমুদ্রপথে দুঃসাহসিক অভিযান প্রমাণ করেছে গাজার পাশে রয়েছে হাজারো মানুষ। এরই মধ্যে ট্রাম্পের ২০ দফা শান্তি প্রস্তাবনা আলোচনার পথ খুলে দিলেও ইসরায়েলি বাহিনী থামায়নি তাদের আগ্রাসন। গাজায় চলমান ২ বছরের যুদ্ধের ঘটনা প্রবাহ এবং সম্ভাব্য আগামী পরিস্থিতি নিয়ে কথা বলবো আজকের স্টার এক্সপ্লেন্সে। বর্তমানে চলমান ইসরায়েল হামাসের সংঘর্ষ শুরু হয় ২০২৩ সালের ৭ অক্টোবর। হামাসের সামরিক শাখা কাসিম ব্রিগেডের চালানো অপারেশনে আল আকসা ফ্লাড অভিযানে প্রায় ১৪০০ ইসরায়েলি নিহত হন। সঙ্গে প্রায় ২০০ ইসরায়েলিকে জোরপূর্বক অপহরণ করে হামাস। এই অভিযানে হামাসের ৬,০০০ সদস্য অংশ নিয়েছে বলে ধারণা করা হয়। কিন্তু হামাস এই হামলা চালানোর মাধ্যমে কি প্রতিষ্ঠা করতে চেয়েছিল? ১৯৮৭ সালে প্রথম ইন্তিফাদা চলাকালীন তৈরি হওয়া সংগঠনটির লক্ষ্য স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা। চলমান সংঘর্ষে হামাস তাদের বিপুল পরিমাণ সদস্য হারিয়েছে। তার মাঝে উল্লেখযোগ্য সংগঠনটির প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যু। ২০২৪ সালে ইরানে ইসরায়েলি হামলায় তিনি নিহত হন। আল আকসা ফ্লাড অপারেশনের পর ইসরায়েল অপারেশন আয়রন সোর্ড পরিচালনা করে। যুদ্ধ ঘোষণা করা হয় হামাসের বিরুদ্ধে। ইসরায়েলের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োআভ গালাত ৯ অক্টোবর গাজা সম্পূর্ণ অবরোধ করে বিদ্যুৎ, খাবার, পানি, গ্যাস বন্ধ করে দেওয়ার হুমকি দেন। যে ৪৫ বর্গমাইলের গাজা, যেখানে ২০ লক্ষাধিক মানুষের বাস, ইসরায়েলের আগ্রাসনে সেখানে নেমে আসে প্রবল মানবিক বিপর্যয়। গাজায় ইসরায়েল তাদের পূর্ণ শক্তি দিয়ে বিমান হামলা শুরু করে, সঙ্গে স্থল আক্রমণও জোরদার করে। হাসপাতাল, স্কুল, সংবাদপত্র থেকে শুরু করে সকল ধরনের স্থাপনায় বোমা বর্ষণ করে ইসরায়েল। ২০২৪ সালের মার্চ ১৮ থেকে ১ এপ্রিলের মধ্যকার ১৩ দিনে গাজার আল শিফা হাসপাতালে ইসরায়েলি হামলায় মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের। টানা ২ বছর ইসরায়েলের এই আগ্রাসনে ফিলিস্তিনে প্রাণ গেছে প্রায় ৭০,০০০-এর কাছাকাছি সংখ্যক মানুষের। এই সংখ্যাটা সরকারি হিসাব, বাস্তবে সংখ্যাটা আরও বেশি বলে আশঙ্কা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ ২০২৪ সালের মার্চ মাসে বলেন যে গাজায় গণহত্যা সংঘটিত হচ্ছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। তার এই মন্তব্যকে সম্পূর্ণ সমর্থন করে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন। কমিশনটি তাদের প্রতিবেদনে জানায়, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যা চালিয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ এবং নিরাপত্তা বাহিনী ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনে যে ৫টি কাজের মাধ্যমে গণহত্যা সংঘটিত হতে পারে বলে উল্লেখ করা রয়েছে, তার মাঝে ৪টি ইসরায়েলের মাধ্যমে সংঘটিত হয়েছে। প্রতিবেদনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োআভ গালাত এবং রাষ্ট্রপতি আইজ্যাক হারজগ সহ ইসরায়েলি নেতাদের গণহত্যার জন্য দায়ী করা হয়। কমিশন গণহত্যা বন্ধ করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার এবং দায়ীদের জবাবদিহি করার আহ্বান জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। মাঝে ২ বার যুদ্ধবিরতি হলেও স্থায়ী কোনো কার্যকর সমাধান হয়নি যুদ্ধ পুরোপুরি থামানোর ব্যাপারে। ২০২৩ ও ২৪ সালে ২ দফায় যুদ্ধবিরতি সংগঠিত হয়েছিল হামাস ও ইসরায়েলের মাঝে। ২০২৩-এর নভেম্বরের প্রথম যুদ্ধবিরতিতে হামাস মুক্তি দেয় ১০৫ জন বন্দীকে। এর বিপরীতে ২৪০ জন ফিলিস্তিনি নাগরিক মুক্তি পান ইসরায়েলি বন্দিদশা থেকে। ২০২৪-এ হওয়া ৪২ দিনের যুদ্ধবিরতিতেও বন্দি বিনিময় হয়। আল জাজিরার সূত্র বলছে, হামাস ৩৩ জন ইসরায়েলিকে মুক্তি দিলে ইসরায়েল ১,০০০-এর মতো ফিলিস্তিনি সাধারণ মানুষকে মুক্তি দেয়। কিন্তু উভয় পক্ষ বন্দি বিনিময় করলেও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এবং ইসরায়েলি অভিযান অব্যাহত রাখা নিয়ে বিরোধ দেখা দিলে ২ বারই ভেঙে যায় এই যুদ্ধবিরতি এবং পূর্ণ মাত্রায় যুদ্ধ আবার শুরু হয়। ইসরায়েল হামাস যুদ্ধে সরাসরি যুক্ত ছিল লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা চালিয়ে হামাসকে সমর্থন জানায়। অন্যদিকে হুতিরা লোহিত সাগরে ইসরায়েল সংযুক্ত জাহাজে ও ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালায়।
যার জবাবে ইসরায়েল ইয়েমেনে আক্রমণ করে হুতি প্রধানমন্ত্রী আহমদ আল রাহাবিকে হত্যা করে। গাজায় চলমান যুদ্ধের হাওয়া বদলাতে শুরু করে যখন বিশ্ববাসী ইসরায়েলি ন্যারেটিভ থেকে সরে আসতে শুরু করে। লন্ডন, প্যারিস, সিডনি, ইস্তাম্বুল, নিউ ইয়র্কের মতো শহরে ফিলিস্তিনের মানুষের সমর্থনে রাস্তায় নেমে আসে সেসব শহরের মানুষ। দীর্ঘদিন ধরে ইসরায়েলের পক্ষে থাকা ফ্রান্স, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া 2025-এ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ক্রমবর্ধমান বৈশ্বিক চাপের মুখে চলতি বছরের সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধে 20 দফা পরিকল্পনা প্রস্তাব করেন। তিনি দাবি করেন এই পরিকল্পনা শুধু গাজাতে নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যে শান্তি বয়ে আনবে। পরিকল্পনায় রয়েছে পূর্ণ যুদ্ধবিরতি, হামাসকে নিরস্ত্র করা, সকল জিম্মিকে ফিরিয়ে আনা, পর্যায়ক্রমে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং আন্তর্জাতিক তত্ত্বাবধানে একটি টেকনোক্রেটিক ফিলিস্তিনি সরকার গঠনের প্রস্তাব। ইসরায়েল পরিকল্পনার কাঠামো মেনে নেয় এবং পরিকল্পনা তৈরিতে হামাসকে একদমই সংযুক্ত না করা হলেও তারা জানায় তাদের এই পরিকল্পনার প্রতি রয়েছে নীতিগত সম্মতি। কিন্তু সম্পূর্ণ নিরস্ত্রীকরণ এবং বিদেশি নেতৃত্বাধীন শাসন প্রত্যাখ্যান করে আলোচনার প্রস্তাব দেন তারা। ট্রাম্পের এই 20 দফা প্রস্তাবের বাস্তবায়নে যখন আলোচনা চলছে, তখন গাজার সাধারণ মানুষের জন্য ত্রাণ নিয়ে গাজা অভিমুখে এগিয়ে চলে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। তারা গাজায় সমুদ্র সীমায় 17 বছর ধরে চলা ইসরায়েলি অবরোধকে ভেদ করার সিদ্ধান্ত নেয়। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 44টি জাহাজে 500 কর্মীর এই যাত্রার দিকে নজর ছিল বিশ্ববাসীর। তবে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রার সমাপ্তি ঘটে যখন ইসরায়েলি বাহিনী সবগুলো জাহাজকে আটক করে ফ্লোটিলার যাত্রীদের কারাগারে নিয়ে যায়। ফ্লোটিলায় অংশ নেয়া জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গের উপর নির্যাতন চালানোর অভিযোগও আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন তৈরি করে। কিন্তু এত কিছুর পরও ফিলিস্তিনের সাধারণ মানুষের একটাই চাওয়া, এই সংঘাতের সমাপ্তি। চলমান যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তারাই। জাতিসংঘের প্রতিবেদন বলছে 2 বছর ধরে এই সংঘর্ষে গাজার 19 লক্ষ মানুষ অর্থাৎ 90% মানুষই বাস্তুচ্যুত হয়েছে। তাদের মতো আমাদেরও প্রশ্ন, কবে থামবে এই গণহত্যা?